একটা বহু পুরনো গান, কিন্তু সেই গানের মহিমা এতটাই যে এই গানটাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করলে খুব একটা মন্দ হবে না। ভীষণভাবে মানে যুক্তিযুক্ত গান। গানটা হচ্ছে, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখনো তোমার সব হয়েছে, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি ও বন্ধু, পর হয়েছি আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সাজটা রয়ে গেছে, লাইভ করছিলাম, তারপরে শর্ট ভিডিও করেছি, তো সেই সাজটা রয়ে গেছে। ভাবলাম এই সাজেই একটা ভিডিও বানিয়ে দিই, ঠিক আছে? টপিক দুটো। প্রথম টপিক মিনা আর বাচ্চার বাবা, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। সেকেন্ড টপিক হচ্ছে মন্দিরা, ঠিক আছে? চলো ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করি, যেটা কিনা বললাম মিনা। আমার কাছে একটা মেসেজ এসেছে। কোথায়? মেসেঞ্জারে, একটা ছবি সহ, ঠিক আছে? ছবিটা এবার ক্লিক যেই করেছি আমি তো হক্কাবক্কা হয়ে গেছি। কি ব্যাপার, এদের ছবি? মেসেজটা কি সেটা বলার আগে ছবিটা কাদের সেটা বলে দিই। সেটা হচ্ছে মিনার বিয়ের আগের ছবি। মিনার বিয়ের আগের ছবি তার বরের সাথেই, মানে বাচ্চার বাবার সাথেই ছবি, অথচ বিয়ের আগের। মানে ওরা যে বিয়ের আগে যে ছবি টবি তুলেছিল না, হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, সেই ছবি একটা নিয়ে একজন মহিলা আমাকে একটা কিছু লিখে পাঠায়। সেই লেখাটা কি? সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট। সেই রিকোয়েস্টটা কি? এদের দুজনকে মিলিয়ে দাও। আমি এই এই যে একটা মেসেজ এসেছে, একটা ফটো এসেছে, এটার পিছনে না পুরোটাই আমি কনফিডেন্সিয়াল রাখলাম না, মহিলার নাম আমি সামনে আনলাম। আর ছবির কথা তো তোমরা বুঝতেই পেরে গেছো। একটা মিনিট, বললাম না এই কাশি কবে যাবে বুঝতে পারছি না। হ্যাঁ, যেটা বলছি, এই যে একটা মেসেজ এসেছে, এর পিছনে কিন্তু দুটো কারণ আছে, যেটা সম্ভাব্য আমি মনে করি। প্রথম কারণ, মেবি এটা হয়তো কোনো এক পক্ষের মনের কথা কোনো একজনকে দিয়ে আমাকে হয়তো পাঠিয়েছে। কোনো একজনের মনের কথা হচ্ছে, বলতে বোঝাতে চাইছি, হয় মিনার মনের কথা যে আমরা দুজন আবার এক হয়ে যাব, যেটা কিনা 20% হতে পারে, 20%। বাকি 80% আমার মনে হয় বাচ্চার বাবার মনের ইচ্ছা। সম্ভাব্য বলেছি, এটা যে সত্যি তা কিন্তু না, সম্ভাব্য। মানে আমার অনুমান যে হয়তো এরা দুজনের মধ্যে একজন, যে কোনো একজন কাউকে ধরে আমার কাছে হয়তো এই ছবিটা পাঠিয়েছে, এরকম একটা ইচ্ছা প্রকাশ করে যে এটা হয়তো এখন হওয়াটা জরুরি। এটা হচ্ছে সম্ভাব্য। কেউ আবার এটাকে ওদের সত্যিকারের কথা ভেবে আমাকে এবার কেউ বলতে এসো না, আমি জাস্ট সম্ভাব্য কারণ বলছি। সেকেন্ড হতে পারে যে মহিলাটি আমাকে কমেন্টটা করেছে বা মেসেজ করেছে, কমেন্ট না এটা মেসেজ করেছে, তার মনে সুপ্ত ইচ্ছা যে এরা দুজন আবার এক হয়ে যাক। এবার যাই হোক না কেন, সম্ভাব্য কারণ যেটাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে এদের মধ্যে কোনো রকম কোনো মিটমাট সম্ভব না। এরা নিজেরা চাইলেও সম্ভব না, আর মানুষে চাইলে তো সেটা সম্ভবই না। কারণ একবার যেই ফাটল, এটা বলবো না, আমি বলবো এটা পুরো হা হয়ে গেছে, ফাঁক হয়ে পুরো হা হয়ে গেছে সম্পর্কটা। এখানটায় আর জোড়াতালি লাগানো তো বহুত দূর কি বাদ, কাছেই আনা যাবে না, দুটো ভাগকে কাছাকাছিই আনা যাবে না। সুতরাং এই ধরনের সুপ্ত মনোবাসনা যদি কেউ কারোর মনে এখনো পর্যন্ত পোষণ করে থাকে, সেটাকে ঝেড়ে ফেলা দেওয়া উচিত। আর এই সমস্ত দায় বা এই সমস্ত রিকোয়েস্ট আমাকে না করাটাই ভালো, ঠিক আছে? আমি জানি সে আমার ভিডিও দেখে, সেই কারণের জন্যই সে আমাকে রিকোয়েস্ট করেছে বাই মেসেঞ্জারে, ঠিক আছে? মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আমাকে এই বিষয়টাকে আমার সামনে তুলে ধরেছে অ্যাজ এ মেসেজ। তো আমি সেটাই বললাম যে এই ধরনের চিন্তাভাবনা তুমি রাখো বা তোমরা রাখো, আমার পর্যন্ত পৌঁছাতে হবে না। আমি কারোর দায় নিয়ে বসিনি, মিল করিয়ে দেবো, বিচ্ছেদ ঘটিয়ে দেবো, ঠিক আছে? ওরকম কোনো দায় আমার নেই। আর এই সমস্ত ক্ষেত্রে তো একেবারেই না। এই একটা বিষয় যেটা কিনা আমি তোমাদের সামনে আনবো ভাবছিলাম, তো এনে দিলাম। এবার সেকেন্ড টপিক হচ্ছে অবশ্যই করে মন্দিরা। প্রথমে মন্দিরার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওর বড় জায়ের ওটাকে কি বলে, অ্যাডসেন্স পিন চলে এসেছে, ঠিক আছে? তো তাদের চ্যানেল দাঁড় করানোর পিছনে তাদের যে হার্ডওয়ার্ক, সেটা শুনে আমি রীতিমতন সত্যি বলছি আমি হেসেছি।
রাতে লাইভ করে করে ওয়াচ টাইম গ্যাদার করেছে। আর সাবস্ক্রাইব করার যেই প্যাটার্নটা, সেটা আমাদের সময়কালে আমরা এরকম মানে কি বলবো, এত মরিয়া ছিলাম। এখনকার দিনে যারা নতুন ইউটিউব করছে, আমি বলবো না তাদের কাছে জার্নিটা ইজি, বাট এখন অনেক ওয়ে আছে জানো তো। এরকম প্রকাশ্যে বেশ কিছু মানে ইনস্টিটিউশন বলবো, ইনস্টিটিউট আছে যারা কিনা টাকার বিনিময়ে তাদের চ্যানেল মনিটাইজ করে দেয়। কি সাবস্ক্রাইবার, কি ওয়াচ টাইম, পুরো ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ খুলে নিয়ে একেবারে চলছে, ওয়াচ টাইম দিচ্ছে। তো এখন রীতিমতন পয়সা খরচ করলে, ঠিক আছে, চ্যানেল মনিটাইজ হওয়া কোনো ব্যাপার না। আমাদের সময়ে আমরা জানি, আমার সময়ে আমি জানি যে কি করে 1000 সাবস্ক্রাইবার চ্যানেলটাতে গেইন করেছিলাম। এই সাব টু সাব তাও বলা যাবে না, কেটে নিচ্ছে। হ্যাঁ, মনে পড়ে আমার সময়কার পাপিরা? মনে পড়ে যে কি বলতাম, আমি তোমাকে উপহার দিয়ে গেলাম, তুমি আমাকে উপহার দিয়ে যেও। সত্যি সেই সময়টা কত কষ্ট করে, যাই হোক আর যাই হোক, সেই সময় একটা ইউনিটি ছিল, তাই না? যে কারণেই হোক, স্বার্থবশতই হোক, একটা ইউনিটি ছিল, এরকম নোংরামো ছিল না। তারপরে কে কার ভিডিও কিরকম ভাবে দেখছে, ডিটেলসে দেখছে কিনা, সেটা কমেন্টের মাধ্যমে পুরো এত বড় বড় কমেন্ট লিখতাম। এই তো মাছ ভাজলে, এই তো কাপড় কাচলে, এই তো ঘর মুছলে, এইভাবে পুরো ডিটেলসে লিখতাম। এইভাবে করে করে তারপরে আমাদের কি হলো, ওয়াচ টাইম হলো, আমরাও লাইভ করতাম, আমিও লাইভ করেছি, কিন্তু নাইটে কোনো সময় লাইভ করিনি। ওই লাইভটাকে যতই ভালোভাবে করুক না কেন, লোকে খারাপ চোখে নেয়, কারণ ওই সময়টাতে যারা নাইটে লাইভ করে, এইবার দেখো, হ্যাঁ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানটায় আমাদের কাছে এখন রাত, হয়তো অন্যের কাছে এখন দিন, এটাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নাইটে যারা লাইভ করে তাদেরকে লোকে কেমন একটা চোখে দেখে, ঠিক আছে? তো সেই কারণেই যখন আমি শুনছিলাম যে তারা নাইটে লাইভ করে সাবস্ক্রাইবার গেইন করার জন্য, আমার সত্যি হাসি পেয়েছে। কি কষ্ট বাবা, রাত জেগে জেগে। আমি আমার পরীক্ষার সময়ই রাত জাগিনি জীবনে, পরীক্ষার সময় রাত জেগে পড়িনি। আর সাবস্ক্রাইবার গেইন করার জন্য বা ওয়াচ টাইম পূরণ করার জন্য লাইভ না, লাইভ করেছি সন্ধ্যাবেলায় করেছি, রাত্রি 9টা 10টা 11টার মধ্যে যা লাইভ করার করেছি, কিন্তু তারপরে আর করিনি। এত কষ্ট মনে হয় আমারও করতে হয়নি, ওদের যা কষ্ট করতে হয়েছে, এত বড় ব্লগারের যা হয়েও কোনো সময় কি মন্দিরার ভিডিওতে মন্দিরার বড়জাকে দেখা যায়নি? অনেক দেখা গেছে, অনেক দেখা গেছে। এই তো গেল ওদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে। যাই হোক, যে করেই হোক করতে পেরেছে, এই বিশাল বড় একটা বিষয়। আর ওই সোশ্যাল মিডিয়াতে থাকবে, নেগেটিভ কমেন্ট আসবে না, এটা হতে পারে না। এখন পজিটিভ কমেন্ট আসছে, এখন সবাই কংগ্রাচুলেট করছে, ইন ফিউচারে নেগেটিভ কমেন্ট আসবে না, এটা কিন্তু ভাবাটা বোকামো। ইন ফিউচারে নেগেটিভ কমেন্ট আসতেই পারে, আসবেও, কিছু করার নেই। যতই ভালো করো না কেন, নেগেটিভ কমেন্ট ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ওইভাবে হোক আসবেই। আচ্ছা, এইবার হচ্ছে ধন্যবাদ আনতে প্রচুর মানুষের নাম করেছে, ওরা প্রচুর মানুষের নাম করেছে, যাদেরকে কিনা ওরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। এইবার সব শেষে স্পেশালি কার নাম করা হয়েছে? মন্দিরার নাম করা হয়েছে, যার নাম না করলেই না। দেখো, মন্দিরা কতটুকু কন্ট্রিবিউট করেছে ওদের চ্যানেলের জন্য আমার জানা নেই, এটা আমার জানার বিষয়ও না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চ্যানেল, আর সেই চ্যানেলকে দাঁড় করানোর দায়িত্ব তার নিজের। আজকে আমার ঘরে, আমার পরিবারে যদি কারোর বড় চ্যানেল থাকে, আমি তার ভরসায় চ্যানেল খুলবো, এটা হচ্ছে কি বলতো, ওই যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, তাই না? অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, যেটা কিনা ওরা করেনি। মন্দিরা যা সেই কাজটা করেনি, যেটা কিনা খুবই ভালো কথা। কিন্তু কিছু কিছু মানুষ এই ক্ষেত্রেও মন্দিরাকেই দায়ী করছে যে কেন সে তার জায়ের চ্যানেলটাকে একটুখানি তুলে ধরলো না। সত্যি বড় হয়ে গেল কিন্তু বিশাল জ্বালা, তাই না? ছোট থাকলে তাকে কেউ চোখেও দেখবে না, তার উপরে অ্যালিগেশনও লাগাবে না, তার দিকে আঙুলও তুলবে না। ওই যে বড় গাছগুলি কাটা ঝড়ে ভাঙা পড়ে আগে না, ঠিক সেরকম বিষয়। তো যাই হোক, এই বিষয়ে আমি আর কিছু বলবো না, আমার আর কিছু বলার নেই। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যেই গানটা আমি করলাম, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এই যে মন্দিরার একের পর এক ভিডিও আসছে, হ্যাঁ, একটা ভিডিওতে হঠাৎ করে সে বলে দিল, তার ডিসিশন জানিয়ে দিল, সে তার দিদি ভাই বোন হ্যানা তেনা কাউকে কোনোদিনও ভিডিওতে দেখাবেও না, আর তাদের নামও নেবে না। এইবার এই দিদি ভাই বোনদের মধ্যে কারা কারা ছিল সেটা কিন্তু দর্শকরা জানে,
ঠিক আছে, দর্শকরা জানে। এবার এই দর্শকদের মধ্যে শুধু দর্শকও আছে আবার ক্রিয়েটারও আছে, তারা কিন্তু জানে যে মন্দিরা কাদের কথা বলেছে, যে তাদের ফেস দেখাবে, তাদের ফেসও দেখাবে না, তাদের সম্পর্কে মুখেও আনবে না, হ্যাঁ, তাদের নাম মুখেও আনবে না। ইভেন এরকমও হয়েছে, আমি লাইভে গেছি, মন্দিরার ব্যবসার যে লাইভ করেছিল সেখানে গেছি, মন্দিরা টোটালি একটা আননোন পার্সন হিসেবে, অ্যাজ এ কাস্টমার হিসেবেই আমার সাথে কিন্তু লাইভে কথা বলেছে। ঠিক আছে, তো এই নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে, আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে এই যে মন্দিরার একের পর এক ডিসিশন বা ভিডিওতে এসে এরকমটা বলা, এতে করে কি আমার উপরে কোনো এফেক্ট পড়ছে? আমি এই ইউটিউব জগতে এসে এত সম্পর্ক দেখেছি, আমার নিজের সাথেই এত সম্পর্ক যুক্ত হয়েছে, বিচ্ছেদ ঘটেছে, প্রত্যেকটা সম্পর্ক কিছু না কিছু চলার পথে শিখিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, কারোর প্রতি আমি ফিরে উত্তর করেছি, আর এখন তো ইদানিংয়ে আমি পুরো নিশ্চুপ হয়ে গেছি। যার আমার সাথে মেশার হয়েছে মিশেছে, যার আমার সাথে বিচ্ছেদ ঘটানোর হয়েছে বিচ্ছেদ ঘটিয়েছে, যার আমার বিরুদ্ধে ভিডিও করার ইচ্ছে হয়েছে করেছে। আমি কখনো ফিরে ভিডিও করিনি, ওটা আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে করেনি, তাই আমি করিও নি, মিটে গেল ঝামেলা। কারণ আমার সাথে যদি কেউ মিশে থাকে তাহলে আমার দর্শকরাও তাদেরকে দেখেছে, তাকে বা তাদেরকে দেখেছে। এবার যখন তারা আমার বিরুদ্ধে গিয়ে ভিডিও করছে, আমার দর্শকরাও তাদেরকে দেখছে, কিন্তু আমি সেখানে তাদেরকে নিয়ে ভিডিও করিনি, এটা আমার চয়েস। নেক্সট হচ্ছে এই যে মন্দিরার এখন হঠাৎ করে ছোড়দি, হঠাৎ করে বড়দি আমরা সামনে দেখতে পাচ্ছি। এদেরকে এতদিন কেন ক্যামেরাতে দেখতে পাইনি সেই কারণও কিন্তু মন্দিরা তার ভিডিওতে পুরো বিস্তারিতভাবে কিন্তু বলে দিয়েছে। সেটা কি, পারিবারিক কিছু সমস্যা, মনোমালিন্য, এই সমস্ত মান অভিমান, এই সমস্ত হয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু আমরা এনাদেরকে কখনো মন্দিরের ভিডিওতে দেখিনি। এইবার এখন বহুদিন পরে মনোমালিন্য কেটে গেছে, মান অভিমানের পালা ঘুচে গেছে, তার জন্য এখন ছর্দি তকমা একজনকে, মানে তকমা আমাকে দিয়েছে, ছর্দি তার ছিলই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছর্দি নামকরণ ছর্দি নামকরণ পরে আমার হয়েছে, কিন্তু জন্মসূত্রে মন্দিরার ছর্দি কিন্তু আছে, যাকে কিনা আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তো এইবার এই বিষয়টাকে নিয়ে অনেকে অনেকে নিজের নিজের মতামত প্রকাশ করেছে যে মন্দিরার নিজস্ব কোনো বন্টন, মায়ের পেটের বন্টন ছিল না, সেই কারণে মন্দিরা ভার্চুয়াল জগতে, অর্থাৎ এই ইউটিউব জগতে, সোশ্যাল মিডিয়াতে বোন খুঁজেছে, দিদি খুঁজেছে, বোন পাতিয়েছে, বোনের জন্য প্রাণপাত করেছে, দিদিদেরকে ভালোবেসেছে, ঢেলে ঢেলে ভালোবাসা দিয়েছে, আর্থিক দিক থেকেও বুঝতে পেরেছো, কেউ বলার আগে আমিই বলে দিই, তো ঢেলে ঢেলে ভালোবাসা দিয়েছে, মন্দিরাও ভালোবাসা পেয়েছে। তো এগুলো হচ্ছে কিছু মানুষের চোখে ভার্চুয়াল সম্পর্ক, হ্যাঁ, আর ব্লাড রিলেশন সেটা কিনা এখন আমাদের সামনে এসেছে। তো এইবার এই যে ব্লাড রিলেশন, এগুলো ঠিক হয়ে যাওয়ার কারণেই কি মন্দিরার এইরকম একটা ডিসিশন নিয়েছিল যে আমাদেরকে ভিডিওতে দেখাবে না, আমাদের নাম উচ্চারণ করবে না, আমাদেরকে চেনেই না, জানেই না, কোনো কালে শোনেইনি, এরকম একটা বিহেভিয়ার কিন্তু আমরা মন্দিরের মধ্যে দেখেছি লাইভ চলাকালীন। ঠিক আছে, ভিডিওতে তো আর দর্শকরা সরাসরি ইন্টারেক্ট করতে পারে না, তো সেই কারণেই বলছি লাইভ চলাকালীন কিন্তু মন্দিরা এরকম একটা বিহেভ করেছে যে এই নামের কাউকে দেখেইনি, এই নামের কেউ আছে জানেই না, এরকম একটা ব্যাপার। তো এটা কিসের জন্য হয়েছে? অনেকে বলছে যে তার ব্লাড রিলেশনগুলোর সঙ্গে সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে, সেই কারণের জন্য ভার্চুয়াল রিলেশনগুলো বাদ পড়েছে, মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সম্পর্ক যে তৈরি হয়েছিল সেগুলো বাদ পড়েছে। এটা কি সত্যি? কারণ আমার লাইভ চলাকালীন এরকম কমেন্ট দুজন করেছে, যাদেরকে আমি বলেছিলাম যে এই প্রসঙ্গে এখানটায় আমি আলোচনা করব না। ঠিক আছে, তো সেই কমেন্ট দুটো কি ছিল, যে তোমার সাথে কি মন্দিরা দিদির কিছু হয়েছে, কোনো ঝামেলা কি হয়েছে? তো ভাবলাম যে এটা নিয়ে যখন চারিদিকে জলঘোলা হচ্ছে, বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। আমরা সম্পর্ক চাইলেই তৈরি করতে পারি না, আমরা চাইলেই সম্পর্ক ভেঙে দিতে পারি না, সবটাই ইচ্ছা হয় পরিস্থিতি অনুযায়ী, সবটাই হয় ভগবানের ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না, সেটা আমরা জানি। এইবার বলতে পারো যে কত অনাচার ঘটছে, সেগুলো কি ভগবানের ইচ্ছায় ঘটছে? না, ধর্ম অধর্ম বলে সব কিছু থাকে, আমরা জানি, দুটো পার্টি আছে, তো সেই অনুযায়ী হয়, অধর্ম যারা করছে তাদেরও বিচার হবে, কখনো হয়তো সেটা আমাদের চোখের সামনে হয়, কখনো সেটা অগোচরে হয়ে যায়। এইবার এই যে বললাম যে যা হয় ভগবানের ইচ্ছেতেই হয়, তো মন্দিরার সঙ্গে আমার প্রথম যে আলাপচারিতা সেটাও হয়েছে পরিস্থিতির চাপে, হঠাৎ করে, কোনো রকম কোনো জানা নেই, শোনা নেই, কোনো কিচ্ছু না, হঠাৎ করে হয়েছে, ওটাও ভগবানের ইচ্ছাতেই হয়েছে। যাই হয়েছে,
লেখা ছিল, কপালে লেখা ছিল, ছাড়ো ভগবানের ইচ্ছে ছেড়ে দাও, কপালে লেখা ছিল হয়েছে, কপালে লেখা ছিল ওর সাথে আমার দুশ্মনী তৈরি হয়ে গিয়েছিল, কপালে লেখা ছিল আমাদের মধ্যে আইনি ঝামেলায় আমরা দুজনেই জড়িয়ে পড়েছিলাম, কপালে লেখা ছিল আইনি ঝামেলা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে নিয়েছি, কপালে লেখা ছিল আরও একজনের সাথে সম্পর্কে জড়ানো আমার, কপালে লেখা ছিল তার সাথে দীঘা যাওয়া, তার সাথে একটা মানে কি বলবো আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা একতরফা, এটা মাথায় রাখতে হবে, একতরফা, ঠিক আছে, গড়ে ওঠা। কপালে লেখা ছিল তার রেজিস্ট্রি আমার থ্রুতে হওয়া, কপালে লেখা ছিল সে চলে গিয়ে তারপরে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, কপালে লেখা ছিল তার আর মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো হবে, আমি সাইড হয়ে যাব। আবার কপালে এটাও লেখা ছিল যে অতিরিক্ত ছলচাতুরির কারণে তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে আমি মাঝখান থেকে ইন হয়ে যাব, কোনো রকম কোনো উংলি করা ছাড়াই, ঠিক আছে। সব কিছুই যখন কপালে লেখা, সব কিছুই যখন হচ্ছে এইভাবে, হ্যাঁ, তো এটাও না হয় কপালের ওপরেই ছেড়ে দিই। সম্পর্ক এমনই জিনিস, সে যে কোনো সম্পর্ক হোক, স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা, যে কোনো সম্পর্ক, ভাই বোন, কোনো সম্পর্ক জোর জবরদস্তি করে টিকানো যায় না, হাতের মুঠোয় তাকে বন্দি করা যায় না। সুতরাং এটা তো ওই যে বলে এবার ভার্চুয়াল জগতের সম্পর্ক, ঠিক আছে, টিকে থাকলে খুব ভালো কথা, টিকে যদি না থাকে তাহলেও ভাববো এর পেছনে কোনো কারণ রয়েছে। এত ইমোশনাল ছিলাম আমি, নিজের ইমোশনাল আমি এখনও আছি, আগে নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারতাম না, এখন কন্ট্রোল করতে পারি, প্রচুর পরিমাণে কন্ট্রোল করতে পারি, আমি নিজেই হা হয়ে যাই কিভাবে এই সিচুয়েশনটাকে আমি এইভাবে বলে চলে গেলাম, এক ফোঁটাও আমার চোখ থেকে জল বের হলো না, তো না হবে না কেন বলো তো, ওই যে শক্ত হয়ে যায় ধীরে ধীরে পুড়তে 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 না সেই জায়গাটা শক্ত হয়ে যায়, যেমন সেরকম হয়ে গেছি। তাই এই জগতে কোনো কিছুই আশ্চর্যজনক এখন আর লাগে না, হ্যাঁ, আশ্চর্যজনক এখন আর লাগে না। এটা যদি সত্যি হয় যে মন্দিরার রক্তের সম্পর্কগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক দূরে চলে যাবে, কোনো অসুবিধা নেই, ভাববো এই সম্পর্কটা এই পর্যন্তই ছিল, এতে কোনো নেগেটিভিটি খুঁজে বের করার কোনো কারণ নেই। আমি তো স্পেশালি করবই না, কারণ যতটুকু সম্পর্ক থাকবে ভালোভাবে থাকুক ভাই, ওই জোর করে বেঁধে ছেদে ওই সমস্ত সম্পর্ক থাকে না। তো এটা নিয়ে আমি বদার নই বিন্দু মাত্র, কারণ আমি আমার ভিডিওতে এমন না মন্দিরার মুখ দেখিয়ে দেখিয়ে আমার চ্যানেল গ্রো করছি, এরকমটা তো না, কন্টেন্ট তো আমি এখনো করছি, কন্টেন্ট যদি সম্পর্ক না থাকে তখনও করব, তো আমার ক্ষেত্রে কিন্তু লসের কোনো জায়গা নেই, হ্যাঁ, লসের কোনো জায়গা নেই। বিষয়টা কি, হ্যাঁ, একটা এই যে ভালোবাসা বলো বা মানসিক টান বলো, সেটা দেখো কত কিছু, প্রিয়জনেরা মরলে পরে, পরিবারের সদস্যরা মারা গেলে পরে দেখবে খুব কষ্ট হয়, প্রথম 2-3-4 বছর ভীষণ কষ্ট হয়, তার প্রত্যেকটা প্রেজেন্স মনে পড়ে আমাদের, তাই না, কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা সব কিছুর সঙ্গে, আরে দেখো না, যেই বাড়িতে মারা যায় এই যে 13 দিনের যে কাজকর্ম থাকে, যখন এই ঘাট কাজ থাকে, শ্রাদ্ধানুষ্ঠান থাকে, তারপরে মৎস্যমুখ থাকে, এই পর্যন্তই মানুষ অনেকটা শোক কাটিয়ে ওঠে, দেখবে শ্রাদ্ধ বাড়িতে গেলে পরে বোঝা যায় হ্যাঁ এরা শোক কাটিয়ে ওঠে, এটা জীবনের ধর্ম। সুতরাং একটা সম্পর্ক থাকলে খুবই ভালো, তাকে অবশ্যই সামলে রাখবো, যদি না থাকে যেতে দেব, সেখানটায় বলবো না ও যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এটা সবার ক্ষেত্রেই, আমি মন্দিরাকে সঙ্গ দিয়েছি এমনটা না, মন্দিরার সঙ্গটাও আমি পেয়েছি, সুতরাং দুই ক্ষেত্রেই সমান সমান ছিল। আমি এটাই বলবো যে ওর ব্লাড রিলেশনগুলো সুরক্ষিত থাক, মনোমালিন্য পুরোপুরি মুছে যাক, ঘুচে যাক, ঠিক আছে, নিজেদের সম্পর্কের মধ্যে যদি মনোমালিন্য থাকে না ভালো লাগে না, তো এটা থাক, ভালোই থাক, তারপরে যদি আমাদের সম্পর্ক বেঁচে থাকবে। বর্তমান আপডেট দিই, আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, বর্তমান আপডেট এইটুকুই তোমাদেরকে দিয়ে গেলাম, আমাদের মধ্যে সব কিছুই ঠিক আছে, আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা হয়নি, আমরা যে যার সংসারে যে যার মতন করে ভালো আছি, বুঝতে পেরেছো? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করছি পুরোটা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।